আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলে কি হচ্ছে, তিনি কি চাচ্ছেন, সরকার কি চাচ্ছে এবং জনগণ কি চাচ্ছে, তার যারা নিয়োগকর্তা, যারা প্রমোটার, মেন্টর, সেই পশ্চিমা দুনিয়া, বিশেষত আমেরিকা, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে, আর তার প্রতিপক্ষ হিসেবে দেশের আওয়ামী লীগ, অন্যান্য সাধারণ যারা গ্রামীণ ব্যাংক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, যারা তাকে ঈর্ষা করেন, তাকে দেখলেই অনেকের মেজাজ গরম হয়ে যায় তারা, এবং বিশেষত ভারত, তারাই বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান অপদস্থ করার জন্য কি পরিকল্পনা করছে, এবং এগুলো নিয়ে ক্রমশ যে পরিস্থিতি জটিল হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি, এবং এটা নিয়ে একটা ঝামেলা হবে। আমি ছোট মানুষ, তবু বললাম, আমার মন বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি নিয়ে এমন একটা ঝামেলা হবে যে ঝামেলাটা মূলত আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। কিন্তু এখন কিন্তু আমরা যদি সতর্ক হই, সমস্যাগুলো সমাধান করি, তাহলে হয়তো ঝামেলা হবে না। ছোট্ট খবর দিয়ে বলি, খবরটা হলো যে দেশের একটা বিরাট অংশ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে অনিয়মগুলো হয়েছে সেগুলোর তদন্ত হোক এবং তাকে বিচারের আওতায় আনা হোক অতি দ্রুত। তিনি নিজে কী কী অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, তার সঙ্গী সাথীরা, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, তারা অনেক উপদেষ্টা, যাদের বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতির অভিযোগ, মানে সারি সারি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, এবং ওই সময়টাতে যারা সমন্বয়ক ছিলেন, শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, তাদের বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারি এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এগুলোর বিচার চাচ্ছে একটি গ্রুপ। এখন এটি সরকারকে নিষ্পত্তি করতে হবে। যদি সরকার এই জিনিসগুলো নিষ্পত্তি না করে, সবাই সরকারকে দায়ী করবে এবং বলবে যে এই সরকার আসলে দুর্নীতির সঙ্গে আপোষ করছে, বা ডক্টর ইউনূসের সঙ্গে তার একটা লিয়াজু করে তিনি সেখানে আসছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে বিষয়টি, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ের কালে নিজেকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করে আগামী 1 বছর তিনি রাষ্ট্রের সর্বোচ্চ যে নিরাপত্তা এসএসএফ, সেই এসএসএফ সুবিধা ভোগ করবেন, এবং এই ভোগ করতে এসএসএফ এর তাকে প্রোটোকল দিতে টোটাল কয়টি গাড়ি লাগবে, কজন কর্মকর্তা সেখানে থাকবেন, এবং এতে রাষ্ট্রের কত টাকা খরচ যাবে এবং এই টাকা কে দেবে, এটা আমরা জানি না। নিঃসন্দেহে রাষ্ট্র দেবে, এবং কেন দেবে এটা আমাদের কাছে প্রশ্ন। এবং এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ট্রল হচ্ছে যে তিনি আসলে একটা ক্ষমতালোভী মানুষ, তিনি একটা ভীতু টাইপের মানুষ। তিনি যদি এত ভালো কাজ করতেন তার প্রোটোকল লাগবে কেন? তার একটা আত্মবিশ্বাস থাকবে ওই পর্যায়ে। তিনি ক্ষমতা থেকে ত্যাগ করে সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন অন্য দেশের যে সকল জনপ্রিয় প্রধানমন্ত্রীর মতো। তা না করে এখন তাকে প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করতে হবে, চলাফেরা করতে হবে, এসএসএফ নিয়ে চলাফেরা করতে হবে। এই মানসিকতাটা কেউ পছন্দ করছেন। এখন সমস্যা হলো যে তিনি যে ঘোষণাটা দিয়েছেন, এটার আইনগত ভিত্তি কী আছে, এটা কিভাবে সার্কুলার হয়েছে? আমাদের দেশের সাধারণত বিজি প্রেস থেকে এই ধরনের সার্কুলার যে সার্কুলার হয়, সেই সার্কুলার প্রিন্টেড হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ঘোষণা, যেটা বিজি প্রেস থেকে সার্কুলার হবে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, কিন্তু এই কথা সামাজিক মাধ্যমে ভাসছে এবং বিভিন্ন মানুষ এটাকে নিয়ে ট্রল করছে যে নিজেকে নিজে ভিআইপি ঘোষণা করছে, নিজেকে নিজের প্রোটেকশন দিচ্ছে। তাহলে তার আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য রইল কি? শেখ হাসিনা গণভবন লিখে নিয়েছিলেন, তার পরিবার পরিজনের জন্য আজীবন সেই নিরাপত্তা, বঙ্গবন্ধুর নাতিপুতিরাও পর্যন্ত নিরাপত্তা পাবে। তো এই কাজগুলো তিনি করেছেন, সেই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করেন, তাহলে তো শেখ হাসিনার মধ্যে তার কোনো বেসিক পরিবর্তন রইল না। এগুলো নিয়ে মানুষ সমালোচনা করছে, এটার একটা বিহিত করা দরকার। এর মধ্যে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়লো যে তার যে ভিআইপি প্রোটোকল, এই ভিআইপি প্রোটোকল 1 বছরের জায়গাতে এটা সরকার কমিয়ে 6 মাস করেছে। এটি নিয়ে খুব তোলপাড় বিভিন্ন পক্ষ। এখন কি হবে? আগস্ট মাসের পর তো সে আর রাস্তায় বেরোতে পারবে না, তাকে লোকজন যে কোনো সময় আক্রমণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং সঙ্গতির কারণে এমনভাবে এটা নিয়ে ট্রল হচ্ছিল, আলোচনা হচ্ছিল। এটা সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, কিন্তু এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সঙ্গী সাথী রয়েছেন তাদের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে ইত্তেফাকের আর একটা খবরে দেখলাম, কার্ডে দেখলাম যে তার যে নিরাপত্তার সুবিধা বা এসএসএফ সুবিধা যেটি তিনি দিয়েছেন, সেটি বা নিজের নামে যেটি ইস্যু করেছেন, সেটি সরকার আসলে বাতিল করেনি, এবং এই সংক্রান্ত বাতিলের কোনো সার্কুলারও বিজি প্রেস থেকে ইস্যু হয়নি।
আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে প্রধানমন্ত্রী অফিসের ওই নথি থেকে কেউ কেউ জেনেছেন, এরকম কথাবার্তা হচ্ছে। তো এই যে পক্ষে এবং বিপক্ষে যাই হোক না কেন, আমি যেটা চিন্তা করেছি বা আমি যেটা এখনো বিশ্বাস করি, বা একেবারে প্রথম দিন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ত্যাগ করলেন আর যেদিন জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, তখন আমি বলেছিলাম, সে কথাটা আমি আবার বলি, যে তারেক রহমান সাহেবের সরকারের সফলতা নির্ভর করছে তিনি ওই লন্ডন বৈঠকে যে সকল কথাবার্তা তিনি বলেছেন, যে সকল প্রমিস তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, সেটার ভিত্তিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুত নির্বাচন দিয়েছে এবং তারেক রহমান সাহেবকে বিশ্বাস করেছেন। কাজেই সেই রকম যে কমিটমেন্টের জায়গা থেকে যদি এক চুল বিএনপি সরে আসে, তারেক রহমান সাহেব সরে আসে, তার সরকারের উপর থেকে প্রথমত খোদাই বরকত চলে যাবে। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এসছেন, তার পিছনে একটা চেইন কাজ করেছে, একটা ম্যাটিকুলাস ডিজাইন কাজ করেছে। এখানে আমেরিকা আছে, আমেরিকা এখানে ভারতও ছিল, ভারতের বন্ধুত্বটা সে রাখতে পারেনি, জামাত ছিল, এনসিপি ছিল, দেশের বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছেন, সাহিত্যিক, সাংবাদিক, এই যে প্রথম আলো ছিল, ডেইলি স্টার ছিল, দেবপ্রিয়রা ছিল, বদিউল আলম মজুমদাররা ছিল, তো এই যে টোটাল যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে তো এই সরকারকে যাকে বলে তাদের সবাইকে নিরাপত্তা দিতে হবে এবং এই ধরনের নিরাপত্তা বা তাদেরকে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত করার একটা প্রতিশ্রুতি না নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে লন্ডনে তারেক রহমান সাহেবকে ট্রফি দিয়ে দিয়েছেন, এটা একটা পাগলও বিশ্বাস করবে না। তো যেটা হয় কি, যে যখন বড় কোনো মানুষের মধ্যে প্রমিজ হয়, কথাবার্তা হয়, বিশেষত গোপন হয়, লিখিত নয় গোপন হয়, লিখিত হলে রাষ্ট্র গ্যারান্টি দেয়, ব্যক্তি গ্যারান্টি দেয়, কিন্তু গোপন যখন আপনি কারোর সাথে কমিট করবেন, কোনো নারীর সঙ্গে, কোনো পুরুষের সঙ্গে কেউ থাকবে না, শুধু আল্লাহ সাক্ষী, সেক্ষেত্রে যদি কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন আল্লাহর গজব নাজিল হয় সেখানে, আল্লাহ ভীষণ রকম রাগ করেন। আর এটা মানে সাধারণ মানুষ যা করে তার চেয়ে যদি বড় মানুষ আরও করে, আল্লাহ বেশি রাগ হন। রাজা বাদশারা করলে তো একেবারে ক্ষমার অযোগ্য। রাজার জবানকে মানে যেহেতু রাজা আল্লাহর খলিফায় জমিনে, কাজে রাজার জবানকে সেটা সে যাই করুক না কেন, মন্দ করুক, অন্যায্য করুক, সে তার জবান থেকে ফিরে আসতে পারবে না কোনো অবস্থাতে, দ্যার ইজ নো অপশন, তাকে ওটা পালন করতেই হবে। এই যে দেখুন একটা যুদ্ধবিরতি হয় বা অন্য যা কিছু হয়, তো অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারপর সেটা করতে হয়। তো সেটা আমি বলেছিলাম একেবারে প্রথম দিকেই, যেদিন তারেক রহমান সাহেব শপথ নিলেন সেদিন বলছিলাম যে ইউনূস সাহেবের সঙ্গে তার যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে হবে, কিন্তু এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সেই কমিটমেন্টের জায়গাগুলো পূর্ণ হচ্ছে না। পূর্ণ না হওয়ার কারণে আবার সেই ম্যাটিকুলাস ডিজাইন তৈরি হচ্ছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথী আছেন তারা সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে এবং বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্য যে সকল দল আছে, তার সঙ্গে সঙ্গে বিদেশি যে সকল শক্তি আছে, দেশীয় যে সকল একটা চক্র আছে, যারা সরকারকে এই মুহূর্তে পছন্দ করছে না, আবার বিরোধী দলকে পছন্দ করছে না, কিন্তু বিরোধী দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, এরকম ব্যবসায়ী গ্রুপ, শিল্প গ্রুপ, ডিপ্লোম্যাট, সরকারি আমলা, সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারক, উকিল, মুক্তার, সবাই এক হাট্টা হয়ে যাচ্ছে, একদম ঘন হয়ে তারা বসবাস মানে একে অপরের কাছাকাছি আসছে। অবস্থা দেশে মনে হচ্ছে সরকার সেটা টের পাচ্ছে না। সরকার আন্দাজ করছে যে এরকম একটা কিছু হচ্ছে বা হতে পারে, এরকম একটা চক্রান্ত হতে পারে, তারা আন্দাজ করছে, কিন্তু যে অনুভব করা, টের পাওয়া যেটাকে বলা হয়, এটি তারা এখনো পাচ্ছেন না। ফলে কি হলো যে এই যে জনাব ইউনূসকে যে তার নিরাপত্তা 6 মাস কমিয়ে দেওয়া হলো, এরকম খবর যখন এলো, সবাই যে যা মনে করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং আগস্টের আগেই, এটা আমার কাছে মনে হয়েছে। আদারওয়াইজ এটা বন্ধ করার কোনো কথা নয়। এখন আবার যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা বন্ধ করা হয়নি, তখন আবার এখন আমার মনে হচ্ছে যে না, তাকে রাষ্ট্রপতি করা হবে না। এখন রাষ্ট্রপতি করা হলে এক ধরনের পরিস্থিতি হতো, না হলে এক ধরনের পরিস্থিতি হতো, জুলাই সনদ বাস্তবায়ন করলে এক ধরনের পরিস্থিতি হবে, না করলে এক ধরনের পরিস্থিতি হবে, মানে এটা হোয়াট এভার মেবি, এটা আমাদেরকে মেনে নিতে হবে, বিএনপিকে মেনে নিতে হবে। কিন্তু বিএনপিকে যেটা করতে হবে সেটা হলো তার সঙ্গে যাদের যে কমিটমেন্ট ছিল সেই হকগুলো তাকে আদায় করতে হবে, আদারওয়াইজ তার কাজে তিনি মানে তারা বরকত পাবে না। তো সেই দিক থেকে জামাতের সাথে হয়তো তাদের একটা নেগোসিয়েশন ছিল, সেটা লন্ডনে হয়েছে, জামাতের আমির একাধিকবার বৈঠক করেছেন। আবার প্রধানমন্ত্রী হওয়ার পর
শপথ গ্রহণের আগে তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, এনসিপির নাহিদ ইসলামের বাসায় গেছেন। সেখানে তো আসলে এমনি এমনি যাননি। একটা বাঘ কখন গাছে ওঠে, সে তো সহজে গাছে ওঠে না। তো যখন বুঝতে হবে যে তারেক রহমান সাহেব তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, এটা এক তো সহজ বিষয় না। আবার তার দপ্তরে জামাতের আমিরকে তিনি নিমন্ত্রণ করেছেন, ডাকছেন। তো এই ছবি আবার আসছে পার্লামেন্ট হাউসে। এগুলো এমনি এমনি না, এগুলোর পেছনে নিঃসন্দেহে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা আছে, কথা আছে, বার্তা আছে, কিন্তু এগুলো মান্য করতে হবে, সম্মান দেখাতে হবে এবং এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আদারওয়াইজ সরকার এই যে এখন দুর্বল মুহূর্তে আছে, এই দুর্বল মুহূর্তে তার প্রতিপক্ষরা তাকে আঘাত হানবে এবং সামনে আরো দুর্বল পরিস্থিতি তৈরি করে ফেলবে এই দল। এবং এর সঙ্গে যদি যারা বিতাড়িত শক্তি, সেই আপনি তাদেরকে ফ্যাসিবাদ বলেন, তাদেরকে স্বৈরাচার বলেন, আর যা কিছুই বলেন, গালাগালি করতে পারেন, কিন্তু তারা তো একটা শক্তি, দে হ্যাভ এ পাওয়ার, মনিটারি পাওয়ার, তারপরে ইন্টেলেকচুয়াল পাওয়ার, আরো অনেক কিছু। তো সেই পাওয়ারগুলো যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে যাবে, জামাতের সঙ্গে মিলে যাবে, তখন আসলে সরকারের দুই চোখে ধোঁয়া দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি সরকার চুপ থাকলে হবে না, তাকে টু দি পয়েন্টে এই সমস্যার সমাধান করতে হবে। সবচেয়ে ভালো জিনিস হলো যে গোপনে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো অনুসরণ করা। আর মন্দের ভালো হলো কেন তারা এই কাজটি করতে পারবে না, তাদের বলা উচিত প্রকাশ্যে যে হ্যাঁ, আমাদের তাদের সঙ্গে এই চুক্তি হয়েছিল, বিএনপি জামাতের সঙ্গে, তারপর এনসিপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, ইভেন আমেরিকার সঙ্গে। কিন্তু আমি এখন ক্ষমতায় বসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলো করলে এই দেশের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, যেটি আমি মরে গেলেও করতে পারবো না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি থাকবো, নাহলে আমি পদত্যাগ করব। আর এই কাজের জন্য তিনি যদি বিরোধী দল বাড়াবাড়ি করে, তিনি একটা গণভোটে চলে যেতে পারেন, যে হানা ভোটে চলে যেতে পারেন। তো এরকমভাবে অনেকগুলো ওয়ে আছে। তো সেই ওয়েগুলো না করে যখনই শুধু চুপ থাকা হয়, তখনই তলে তলে পর্দার আড়ালে গুপ্তভাবে অনেক চক্রান্ত দানা বাঁধে এবং সেই প্রাসাদ ষড়যন্ত্রে এই পৃথিবীর অনেক কিছু তছনছ হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই তছনছ হওয়া থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালাম। নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি, কোনো সেনা কর্মকর্তার পক্ষে তো নিশ্চয়ই সেনাবাহিনীর সেনা সদর দফতরের ভেতর এমন একটি ঘর তৈরি করে কাউকে আটকে রাখা সম্ভব ছিল না। তাহলে এগুলোর উত্তর না দিয়ে ওয়াকারুজ্জামান 4 কোটি টাকা গুঁজে দিলেন ব্রিগেডিয়ার আজমির হাতে, ঠিক কিসের বিনিময়ে? আবার শুধুই কি 4 কোটি টাকা দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার আজমি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন 4 কোটি টাকা দেওয়া হয়েছে তার বাড়ি ভাড়া হিসেবে। কত বছরের বাড়ি ভাড়া, কি ধরনের বাড়ি যে বাড়ির ভাড়া হিসেবে সেনাবাহিনীকে 4 কোটি টাকা মুজে দিতে হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে? তাহলে সর্বমোট কত কোটি টাকা পেয়েছেন গোলাম আজম পুত্র? 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনার সেই সারা জাগানো আয়নাঘর থেকে যেভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি বেরিয়ে এসেছিলেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমানও। ব্যারিস্টার আরমান চলে গেছেন সংসদে, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জামায়াতে ইসলামীর টিকেটে। আরেকজন যিনি কিনা আয়নাঘরে আটক ছিলেন বলে অভিযোগ করেছেন, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, বিএনপির সেই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতার পুত্র হুম্মাম কাদের চৌধুরীও এখন সংসদে আছেন। গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে আটকে রাখার দায়ে, তাকে গুম করে আয়নাঘরে নির্যাতনের অভিযোগে যে মামলা, সে মামলায় সেনা সদস্যদের যে বিচার চলছে সেখানে সাক্ষ্য প্রদান করে যাচ্ছেন। সেই সাক্ষ্য প্রদানে এর আগে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছিল যে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি নাকি কোনো আয়নাঘরে আটক তো ছিলেনই না। তার ভাষায় তিনি 21x17 ফুটের যে ঘরে আটক ছিলেন সেখানে এমনকি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর এসিও লাগিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কারা তাকে আটকে রেখেছিল, কাউকে তিনি চিনতে পেরেছেন কিনা, কিংবা তাকে যখন সেনা সদর দফতরের ভেতর একটি এসি কক্ষে আটকে রাখা হয়েছিল তখন কারা সেনাপ্রধান ছিলেন, কারা কমান্ড রেসপন্সিবিলিটি পাবেন তাকে আটকে রাখার জন্য, এসব
কোনো রহস্য এখনো ভেদ হয়নি বটে, কিন্তু আরেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি বলেছেন যে সেনাবাহিনী শুধু যে তাকে দুদফা পদোন্নতি দিয়েছে এই 2024-এর 5ই আগস্টের পর তাই নয়, তাকে 4 কোটি টাকা শুধুমাত্র তার আবেদনের ভিত্তিতে নাকি বাড়ি ভাড়া হিসেবে সেনাবাহিনী পরিশোধ করেছে। ঠিক কি কারণে সেনাবাহিনী এই বিপুল পরিমাণ অর্থ গোলাম আজম পুত্রের হাতে তুলে দেওয়ার প্রয়োজন বোধ করলো ওয়াকারুজ্জামান, নাকি এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার আয়নাঘরে আটক ছিলেন বলে অভিযোগ করেছেন, সেই অভিযোগের তদন্ত করতে একটা কোর্ট অফ ইনকোয়ারি, একটা তদন্ত কমিটি, তদন্ত আদালত গঠন করে দিয়েছিলেন। উচ্চ পর্যায়ের সেই তদন্ত আদালতে কি চিহ্নিত হয়েছিল কারা দেখভাল করতেন ব্রিগেডিয়ার আজমিকে? তিনি বন্দি দশায় যে থাকলেন 8 বছর, তার এবং জামায়াতে ইসলামীর অভিযোগ অনুযায়ী সেই 8 বছর ধরে কারা তাকে দেখভাল করলো, কারা তাকে জিজ্ঞাসাবাদ করলো, কারা কারা সে সময়ে সেনাপ্রধান ছিলেন? মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো জানতেন যে তিনি আটক আছেন, কারণ বঙ্গভবনে 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সামনে রাষ্ট্রপতির সঙ্গে যে কথোপকথন, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আয়নাঘরের বিষয়টি টেক কেয়ার করবেন বলে বা দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে আসার পরেই যে ব্রিগেডিয়ার আজমি, মীর কাশেম আলী পুত্র ব্যারিস্টার আরমান এরা মুক্তি পেয়েছিলেন, সে কথা পরে আমরা খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবরের কাছ থেকে জেনেছি। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন সেনা কর্মকর্তাকে একটা প্রকোষ্ঠে 21/17 ফুটের একটা ঘরে সেনা সদর দফতরের ভেতর বন্দি করে রাখা হয়েছে এটা জানতেন, কিন্তু তারপরেও তা ঘটতে দিয়েছেন বছরের পর বছর। সেই কারণেই কি নানা জনকে বাঁচাতে, ধামাচাপা দিতে এই 4 কোটি টাকার মতো বিপুল পরিমাণ টাকা পরিশোধ করে দেওয়া হলো ব্রিগেডিয়ার আজমিকে? নাকি আসলে এই নাটকটা সাজানোর জন্য যে শেখ হাসিনার আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পেরেছিল আয়নাঘরের মতো, যেখান থেকে কিনা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি 5ই আগস্টের পর প্রায় নতুন রঙিন চকচকে একটা গামছা নিয়ে বেরিয়ে এসে বলেছিলেন যে 8 বছর ধরে নাকি এই গামছা দিয়েই তিনি চোখের পানি, ঘাম, এমনকি গোসলের পরে গাও মুছছিলেন, অথচ রঙও নষ্ট হয়নি এবং বেশ টেকসই ছিল সে গামছা। তো সেই রকম একটা মানবিক গল্প সাজাতে, নাটক সাজাতে এ ধরনের একটা অর্থ পরিশোধ করে দিল সেনাবাহিনী বিনা চিহ্নিতকরণ ব্যতিরেকে যে কারা সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমিকে এতদিন ধরে আটকে রাখার জন্য দায়ী। ব্রিগেডিয়ার আজমিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার মামলায় 13 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে, এর মধ্যে 11 জন সেনা কর্মকর্তা, এবং এছাড়াও সেনা কর্মকর্তা আরেকজনও আছেন যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী। এছাড়া আর একজনই এই মামলার আসামি, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে 12 জন সেনা কর্মকর্তাকে যেই মামলায় বিচারের মুখোমুখি করা হলো, তাদের মধ্যে একজনকেও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয় নাই যে তারা ব্রিগেডিয়ার আজমিকে গ্রেফতার, ধরে রাখা এবং তাকে কেন 8 বছর ধরে বন্দি করে রাখার সঙ্গে যুক্ত হবেন। এর মধ্যে 5 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক আছেন, যে 3 জন পলাতক নন, আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। সে 3 জন ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করেছেন, কিন্তু তারা পরিচালক পদে নিযুক্ত হওয়ার অনেক আগে থেকেই ব্রিগেডিয়ার আজমি সেনা সদরের একটা ঘরে আটক। তাহলে সেনা সদরে তাকে আটক করলো কারা সেটা না জেনে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাও মামলা দিয়ে দেওয়া হলো, এগুলো সেনাবাহিনীর ভেতরে কে তালিকা প্রস্তুত করেছে? মানে যে প্রশ্ন আমি বারবার তুলি, সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করে ঠিক করলেন কোন কোন জেনারেলকে তিনি আসলে পালিয়ে যেতে দেবেন? ডিজিএফআই এর একেবারে সদ্য সাবেক মহাপরিচালক সহ এই যে সাবেক 5 মহাপরিচালকই এখন পলাতক, তাদেরকে যে পালিয়ে যেতে দেওয়া হবে সেটা কি করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক করলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি তালিকা প্রস্তুত করেছেন যে কোন কোন
সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে দেবেন, কোন কোন সেনা কর্মকর্তাদের বরখাস্ত করবেন, কোন কোন সেনা কর্মকর্তাদের অবসরে যাওয়ার সুযোগ দেবেন, আর কোন কোন বেচারা সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি হয়ে বারবার কারাগারে যেতে হবে আর আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। মানে এই তালিকাগুলো কারা ঠিক করলো? এই পুরো ঘটনা প্রবাহ সাজানোর অংশ হিসেবেই কি এই 4 কোটি টাকা কম্পেনসেশন দেওয়া হলো, ক্ষতিপূরণ দেওয়া হলো? আসলে এই প্রশ্নটাই ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে করা হয়েছিল, যে তিনি তো এরই মধ্যে সেনা বাহিনীর ভেতরে যে কোর্ট অফ এনকোয়ারি তাতেই এই ঘটনার জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। এবং কি অদ্ভুত ব্যাপার বলেন, যদি সেনাবাহিনীর ভেতরে তাকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই দোষী ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়েছে। সেই দোষী ব্যক্তিরা কারা? কোন কোন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন, কি উদ্দেশ্যে, কার নির্দেশে তারা এমন কাজ করলেন? সেনাবাহিনী তো একটা খুবই সুনির্দিষ্ট কমান্ড স্ট্রাকচারে চলে, মানে কেউ কারো নির্দেশনা ছাড়া কাজ করবার কোনো উপায় নাই। নির্দেশনা ছাড়া কোনো ব্যক্তি, কোনো সেনা কর্মকর্তার পক্ষে তো নিশ্চয়ই সেনাবাহিনীর সেনা সদর দফতরের ভেতর এমন একটি ঘর তৈরি করে কাউকে আটকে রাখা সম্ভব ছিল না। তাহলে এগুলোর উত্তর না দিয়ে ওয়াকারুজ্জামান 4 কোটি টাকা গুঁজে দিলেন ব্রিগেডিয়ার আজমির হাতে, ঠিক কিসের বিনিময়ে? আবার শুধুই কি 4 কোটি টাকা দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার আজমি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছেন 4 কোটি টাকা দেওয়া হয়েছে তার বাড়ি ভাড়া হিসেবে। কত বছরের বাড়ি ভাড়া, কি ধরনের বাড়ি যে বাড়ির ভাড়া হিসেবে সেনাবাহিনীকে 4 কোটি টাকা মুজে দিতে হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে? তাহলে সর্বমোট কত কোটি টাকা পেয়েছেন গোলাম আজম পুত্র? এসব প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2 দফায় প্রজ্ঞাপন জারি করে 1 দফা মেজর জেনারেল এবং তারপর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়, সে সময় কিন্তু পত্রিকায় খবর বেরিয়েছিল যে শেখ হাসিনার আমলে পদোন্নতি বঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য হওয়া, কিংবা যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভেতরে এমনকি মার্শাল ল, এমনকি সেনা কোর্টে বিচার করে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া এবং তাদের পুরো যে চাকরিকালীন সময়ের নানা রকম সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়ার জন্যও কিন্তু ওয়াকারুজ্জামান একটা কমিটি করে দিয়েছিলেন। তাতে প্রথমত তো এই প্রশ্ন জাগেই যে তার মানে কি সেনাবাহিনী মোটামুটি এরকম একটা বাহিনীতে পরিণত হয়েছে যে এই বাহিনীতেও সরকারের সঙ্গে সঙ্গে পালাবদল ঘটবে, এক দলকে সাধারণ আদালতে, বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে, এক দল সামরিক আদালতে বিচারের মুখোমুখি হবেন, আর আরেক দল ওই আমলে যারা সামরিক আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন, চাকরি হারিয়েছেন, তাদেরকে আবার ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হবে, তাদের সকল পাওনা মিটিয়ে দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। এমন একটা বাহিনীতে পরিণত হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু জানা খুব প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে যে তখন কিন্তু খবর বেরিয়েছিল যে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সঙ্গে সশস্ত্র বাহিনীর আরো যেসব কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, গুম কিংবা নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছিল, মিথ্যা মামলায় যাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল, বৈষম্য ও প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনার আমলে যারা পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাদের মধ্যে সেনাবাহিনীর 110 জন, নৌবাহিনীর 19 জন ও বিমান বাহিনীর 12 জনকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তারই অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয় এবং সেই অনুসারে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আবার গুমের শিকার এবং কালের কণ্ঠে দেখছি 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমানকেও ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি সহ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর আরেকজনের কথা পড়ছি, যাকে কিনা বলা হচ্ছে যে সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ জাহিদুল ইসলামকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করার অভিযোগ ছিল, তাকেও ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। এখন মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়াই তো তার মানে যথেষ্ট নয়। এখন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জীবিত আছেন, এসি ঘরে আটক ছিলেন, এরকম একটা পরিস্থিতিতে তাকে যদি শুধুমাত্র বাড়ি ভাড়া হিসেবে 4 কোটি টাকা বুঝিয়ে দিতে পারে সেনাবাহিনী, তাহলে
সেনাবাহিনী যদি মনে করে যে তাদের কোনো মেজরকে সত্যি জঙ্গি নাটক সাজিয়ে সেনাবাহিনীর ভেতরে হত্যা করা হয়েছে, তাহলে সেই ব্যক্তির পরিবার কত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন? তাহলে এসবের হিসাব নিকাশ কি কার কতটা রাজনৈতিক প্রভাব, গোলাম আজম পুত্র জামায়াতে ইসলামীর এরকম শীর্ষ নেতার পুত্র বলে ব্রিগেডিয়ার আজমি যতটা গুরুত্ব পাচ্ছেন, এই মেজর যাকে কিনা জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে বলে ওয়াকারুজ্জামানের বাহিনী নিশ্চিত হয়েছে, তাকে কি তাহলে এ ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই যে আয়না ঘর বলা হচ্ছে, আদালতে বিচার কাজ চলার সময় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আয়নাঘর আসলে হচ্ছে সেনা সদর দফতরের ভেতরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেল। তো এই জয়েন্ট ইন্টারোগেশন সেল কিন্তু শেখ হাসিনার আবিষ্কৃত নয়। 2007-এর 1/11 সরকারের সময়, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় আমরা প্রথম এই জয়েন্ট ইন্টারোগেশন সেলের নাম শুনলাম, এবং এই জয়েন্ট ইন্টারোগেশন সেলেই কিন্তু এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এবং তার মেরুদণ্ডের হাড় ভেঙে, কোমর ভেঙে এমন অবস্থা করা হয়েছিল যে এরপর বহু বছর তাকে লন্ডনে নির্বাসিত জীবনে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। এই জয়েন্ট ইন্টারোগেশন সেল যদি শেখ হাসিনার আবিষ্কৃত না হয়, তাহলে সেনা কর্মকর্তাদের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে এই ঘটনাগুলো কেন চলতে থাকে? এবং সেনাবাহিনীর ভেতরে যে ব্রিগেডিয়ার আজমি কিংবা হাসিনুর রহমানের মতো সেনা কর্মকর্তাদের শায়েস্তা করতে সেনাবাহিনীরই আরেকটা পক্ষ, যারা হাসিনা আমলে বড় বড় পদোন্নতি পেয়েছেন, এমনকি ইকবাল করিম ভুইয়ার মতো সেনা প্রধানরা যে এসব ঘটনা ঘটান নাই, তার কি প্রমাণ? এসব প্রশ্ন না করে শুধুমাত্র কোটি কোটি টাকা গোলাম আজম পুত্রের হাতে গুঁজে দিলে এসব প্রশ্নের যেমন সমাধান হয় না, সেনাবাহিনীর প্রতি সন্দেহ যায় না, তেমনি শেখ হাসিনা এই আয়নাঘর সৃষ্টি করেছেন এ কথা বলে বাংলাদেশে আয়নাঘর নাটকের অবসান ঘটানো যায় না।